চট্টগ্রামে মধ্যরাতে আগুনে পুড়ল ৩টি ফার্নিচার কারখানা, ক্ষতিগ্রস্ত আশপাশের কয়েকটি ভবন। উপরে শুধু আগুন আগুন আগুন। তখন আমরা দ্রুত বেগে আসি, মনে করেন যার যার পানি যা আসছিল তা নিয়ে পানি নিয়ে আসি। এখানে আগুনের সূত্রপাত হচ্ছে যে ফার্নিচারের ফ্যাক্টরিগুলা, এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল। কুমিল্লায় পুড়ে ছাই প্রায় ১০০ দোকান। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, চট্টগ্রামে বললেন সিইসি। কমিশন সম্পূর্ণ স্বাধীন, কোনো চাপে নেই। বেপরোয়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় প্রায়ই ঝরছে প্রাণ, ট্রাফিক আইন মেনে চলার তাগিদ। ৮০-এর উপরেই থাকে অল টাইম, প্রায় বেশি স্পিড থাকে বাস, তারপরে প্রাইভেট কার, নোয়া, হাইস, এগুলোতেই বেশি থাকে। ১২০ কিলোমিটার স্পিডে উঠে বয়ে থাকে, ব্রেকে যায় কন্ট্রোল হয় না। রুটের মাঝখানে গাড়ি দাঁড়ানো থাকে, তখন অনেক গাড়ি দেখা যায় অনেক স্পিডে আসে, ওই গাড়িটা ফলো করে না, তখন এটা দুর্ঘটনা ঘটে। খুলনা মেডিকেলের অ্যাম্বুলেন্স সেবা পেতে ভোগান্তি, ২টি গ্যারেজ বন্দি থাকলেও জ্বালানি খরচের বিল উঠছে ঠিকই। মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সের সার্ভিস আছে, এটা আমরা কোনোদিনই পাই না। যেহেতু সরকারি কাজে যাবে, ওই গাড়িটা অচল হয়ে গেছে, আর মেরামতের জন্য ঢাকাতে কথা বলছে, যশোরে কথা বলছে। যার টাইমে এই ঘটনাটা ঘটছে উনি স্পেসিফিক্যালি বলতে পারবেন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিপিএল এর টিকিট নিয়ে মিরপুরে টিকিট প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ, তাদের মধ্যে সংঘর্ষেরও দেখা দিয়েছে। আমরা সেখানে যেতে চাই, আমার সহকর্মী হাসান আল মারুফ সেখানে রয়েছেন। মারুফ, টিকিট প্রত্যাশীদের অসন্তোষের কারণ কি এবং সেখানকার পরিস্থিতি জানাবেন সর্বশেষ। ইশরাত, এখনকার যে অবস্থা আমি যদি একটু বলি, মিরপুর আশপাশে কিছুক্ষণ আগেও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ছিল, যারা বিক্ষুব্ধ, যারা সমর্থক আছে, যারা টিকিট প্রত্যাশী ছিল তাদের। এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা যায়। পুলিশ সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মিরপুর স্টেডিয়ামের যে ২ নম্বর গেট, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে কিছুক্ষণ আগে। স্টেডিয়ামের যে গেটের যে অবস্থা খুবই খারাপ, এবং আশপাশের যে ব্যানার ফেস্টুন ছিল বিপিএলের উদ্বোধনী যে ম্যাচকে ঘিরে, আজকের ম্যাচকে ঘিরে সব কিছু কিন্তু ভেঙে ফেলেছে যারা উত্তেজিত সমর্থক যারা ছিলেন। সকাল থেকে আমি যেমনটা দেখেছি, কাউন্টারগুলোতে কোনো টিকিটই দেওয়া হয়নি, তবে কাউন্টারগুলোতে সকাল ৬টা থেকেই প্রচণ্ড ভিড় ছিল, অনেক সমর্থক এসেছিলেন, তবে তারা টিকিট পাননি। তাদের সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে অনলাইনে যে টিকিটগুলো দেওয়া হয়েছে সেখানে সার্ভার ডাউন, তারা প্রবেশ করতে পারছেন না, টিকিট সিলেক্ট করতে পারছেন না। একই সাথে যারা টিকিট পেমেন্ট করেছেন টিকিটের জন্য তারাও কিন্তু আসলে টিকিট পাননি, অনেকেই এমনটা বলছেন। এবং আমরা যেটা দেখছি যে বারবারই সমর্থক যারা এখনও চেষ্টা করছেন আসার, আশপাশে যারা ভিড় করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও লাঠি চার্জ করা হয়েছে সমর্থকদের উপর। আমরা যদি একটু কথা বলি, এখানে বেশ কয়েকজন সমর্থক আছেন, যদি একটু কথা বলি। বরিশাল জি টিকিট পেয়েছেন। অভিযোগ করছেন যে অনলাইনে টিকিট কেটে সমস্যায় পড়ছেন বা অনলাইনে টিকিট সিলেক্ট করা যাচ্ছে না। এটা সত্য কথা। জি, অনেকে অনলাইনে টিকিট কিনছে কিন্তু টিকিট আসলে কেউ পায় না। ভাই আমরা যেমন লাগে এই টিকিটটা কালকে 200 টাকা ছিল, 230 টাকা, আজকে 570 টাকা করছে, ওনারা 570 টাকা। এবং আমরা টিকিট নিয়ে খুবই অনিয়মে আছি। 200 টাকার টিকিট কেন আমাদেরকে 600 টাকা দিয়ে কিনতে হচ্ছে? আমরা ব্যাংক থেকে কিনতেছি, তাও 600 টাকা চাচ্ছে। আমরা 200 টাকার টিকিট ব্যাংক থেকে কিনতে গেলে যদি 600 টাকা চাই, তাহলে আমাদের মিরপুর আশেপাশে যে দালাল আছে ওরা কেন টিকিট মিরপুর থেকে ওরা টিকিট শুনছিলেন আপনারা যে সমর্থকদের যে অভিযোগ, টিকিট তারা পাচ্ছেন না, পেমেন্ট করার পরে অনেকে টিকিট পাননি। একই সাথে বিভিন্ন ব্যাংকে যে টিকিট দেওয়ার কথা ছিল সেই শাখাগুলোতে গিয়েও তারা পাননি, কাউন্টারগুলোতেও টিকিট নেই, যে কারণে বিক্ষুব্ধ যারা সমর্থক আছেন তারা স্টেডিয়ামের গেটগুলোতে তারা। মারুফ, সমর্থকদের অসন্তোষের কথা আমরাও শুনছিলাম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে আগুনে পুড়েছে 3টি কাঠের ফার্নিচার কারখানা। দিবাগত রাত 2:15টার দিকে উত্তর কাটলির সিডিএ এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে প্রায় 100 দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার মধ্যরাতে এভাবেই আগুনে পুড়েছে চট্টগ্রাম উত্তর কাট্টলীর একটি কাঠের ফার্নিচার তৈরির কারখানা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি কারখানায়, ভয়াবহ রূপ ধারণ করে আগুন। আগুনে পুড়ে ছাই কারখানার বেশ কিছু ফার্নিচার, ক্ষতিগ্রস্ত আশেপাশের দুটি আবাসিক ভবনও। আগুনের তীব্রতা দেখে রাতেই বাসা ছাড়েন বাসিন্দারা। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সেই পরিমাণে আগুন ছিল, দেখতেছেন অলরেডি 2টা পার্শ্ববর্তী এলাকা অলরেডি জ্বলে গেছে। শুধু আগুন আগুন আগুন। তখন আমরা দ্রুত গিয়ে আসি, মনে করেন যার যার পানি যা আসিল তা নিয়ে পানি নিয়ে আসি। প্রথম দেখি যে পানি নিয়ে আসি, আগুনের কাছে ঘুরতে পারতেছি না। এখানে কয়েকজন লোক ঘুম হয়েছিল, এগুলো বাইরেছে, বাইরে হওয়ার পরে এখানে মনে পুলিশাই। এ যাত্রায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঝুঁকিমুক্ত রাখতে আবাসিক এলাকা থেকে এ ধরনের বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। এমন ভাবে আগুনের ইয়াটা ভিতরে জানালা দিয়ে আসতেছে, ওইটা দেখে আমরা তো আতঙ্ক হয়ে গেছি, সব ভাড়াটিরা নিচে চলে গেছে। পুরো বিল্ডিংটা ইফেক্টেড হইলে একটা তালার মধ্যে যদি আগুনটা লেগে যায় তাহলে পুরো বিল্ডিং এর মধ্যে আস্তে আস্তে এটা ছড়া যেতে পারতো আর কি। এলাকার পাশে আসলে যে কোনো ধরনের কমার্শিয়াল কার্যক্রম, যে কোনো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকার জন্য তো খুব রিস্ক। আমরা তো কালকে যে আগুন যেভাবে দেখছি, পরানে পানি ছিল না। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল বলছে ফায়ার সার্ভিস। আগুন বাড়ার মূল একটা কারণ হচ্ছে, যেহেতু আপনারা জানেন ফার্নিচারের কারখানায় এখানে স্পিরিট, থিনার, বিভিন্ন অতি দাহ্য পদার্থ যেগুলো সেগুলো এখানে মজুদ অল্প পরিসরে হলেও মজুদ রাখা হয়, যার কারণে আগুনটা দ্রুত বড় হয়ে গেছে। এদিকে একই রাতে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে প্রায় 100টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় এক মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত, মুহূর্তেই আশেপাশের টিনের দোকানে ছড়িয়ে পড়ে তা। পরে ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটির নির্বাচন করতে কোনো বাধা নেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কোনো চাপে নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, এবারে আর আগের মতো ভোট হবে না। 5ই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। আমার মনে হয় আপনারা এখন গেলে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো বাড়ানো, তাহলে আমরা তো উইয়ার আনলাম। আমরা আমাদের বিধান অনুযায়ী ওনারা তো অলরেডি রেজিস্টার্ড আছে, এটা আমরা ইনহেরিট করেছি। ওনাদেরকে তো আমরা তো ওইভাবে নিজেরা আমরা তো আর বাদ দিতে পারবো না। বেপরোয়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। প্রায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের হিসেব বলছে, গত 1 সপ্তাহে মুন্সিগঞ্জ অংশে প্রাণ গেছে 8 জনের, আর 1 বছরে এই সংখ্যা অর্ধশতাধিক। এসব দুর্ঘটনার জন্য যাত্রীরা দায়ী করেছেন চালকদের বেপরোয়া মনোভাবকে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ চান তারা। ঢাকা মাওয়া মহাসড়ক দ্রুত গতিতে যান চলাচলে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 4 লেনের মূল এক্সপ্রেসওয়ের পাশে আরো 4 লেনের সার্ভিস সড়ক। এছাড়াও আছে ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ওভারব্রিজ। এর মধ্যেও প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। গত 1 সপ্তাহে প্রাণ গেছে 8 জনের। হাইওয়ে পুলিশের হিসাবে বছর জুড়ে মুন্সিগঞ্জ অংশে মোট 46টি দুর্ঘটনা ঘটেছে। নিহত অর্ধশতাধিক, আহত 100-রও বেশি মানুষ। অবশ্য ফায়ার সার্ভিসের হিসাবে দুর্ঘটনার সংখ্যা 64। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় শঙ্কিত যাত্রীরা। 80 কিলোমিটার স্পিডে 120 কিলোমিটার স্পিডে উড়ায় বয়ে থাকে, ব্রেকে যায় কন্ট্রোল হয় না। ওভারটেক নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তো এই ঝামেলাগুলো হয়। যাত্রী চালানো গাড়ি ব্রেক করলে দেখা গেলে তো দুর্ঘটনা হয় না। কিছু ড্রাইভারও গাছমি আছে, কিছু যাত্রীরও গাছমি আছে। এটা যদি কঠোর হাতে যদি না দেয়, প্রশাসন তো জিনিসটা দমন করে না। দুর্ঘটনা হওয়ার পর আমরা নিউজগুলোতে প্রায় দেখি যে ফিটনেসবিহীন গাড়ি বা চালকদের লাইসেন্সগুলো রিনিউ করে না। এইগুলো যদি আগে থেকে কর্তৃপক্ষ পদক্ষেপ নিত তাহলে এই দুর্ঘটনাগুলো তো ঘটতো না। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও দেখা যায় যত্রতত্র পারাপার, পার্কিং, যাত্রী ওঠানামা সহ ট্রাফিক আইন অমান্যের হিড়িক। নির্ধারিত গতিসীমা থোড়াই কেয়ার করেন বেশিরভাগ চালক।
ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটারে যানবাহন চলার কথা। তবে হাইওয়ে পুলিশের যে স্পিড গান রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যানবাহনই তা মানছে না। এই সড়কে যানবাহনের দুর্ঘটনার অন্যতম এটিও একটি কারণ। এরা ৮০ কোনো সময় চালায় না, ৮০-র উপরেই থাকে অল টাইম প্রায়। বেশি স্পিড থাকে বাস, তারপরে প্রাইভেট কার, নোয়া, হাইস এগুলোতেই বেশি থাকে। চালকরা বলছেন ঘন কুয়াশায় পথ দেখতে সমস্যা, তাই ঘটছে দুর্ঘটনা। কুয়াশার টাইমে অনেক সময় দেখা গেছে রুটের মাঝখানে গাড়ি দাঁড়ানো থাকে, তখন অনেক গাড়ি দেখা যায় অনেক স্পিডে আসে, ওই গাড়িটা ফলো করে না, তখন এটা দুর্ঘটনা ঘটে। কিছু কিছু প্রাইভেট মোটরসাইকেলওয়ালা ঘুরতে আসে, কখনো এই রোডে তো চলাফেরা নেই ওনাদের, ঠিক আছে, এই কারণে ওনারা বিশৃঙ্খলভাবে চলায় দুর্ঘটনা ঘটায়। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয়, ঠিক আছে, তার জন্য নিয়ন্ত্রণ হারায় ফেলায়, এর জন্য এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে নিয়ম মানার আহ্বান ফায়ার সার্ভিসের, আর হাইওয়ে পুলিশ বলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমরা যখন রেস্কিউ করতে যাই তখন আমরা দেখতে পাই যে গাড়ির ভিতরে কিভাবে তারা আটকা পড়ে আছে, গাড়িগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে, কারণ অতিরিক্ত গতি ছাড়া এইভাবে গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ার কথা না। প্রতি মাসে কিন্তু আমরা প্রায় 3 থেকে 400 গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিয়ে থাকি, যেগুলো ত্রুটি বিচ্যুতি থাকে। আমরা বিশেষ করে এক্সপ্রেস ওয়েতে বেপরোয়া গতির গাড়িটাকে বেশি প্রায়োরিটি দেই। সেকেন্ড প্রায়োরিটি ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স, এটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই। 2020 সালে চালু হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এবছর মুন্সিগঞ্জ অংশে শৃঙ্খলা ভঙ্গে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে 2469টি। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 6টি অ্যাম্বুলেন্স, এর মধ্যে 2টি গ্যারেজ বন্দি, অথচ মেরামত জ্বালানি খরচের বিল ঠিকই উঠছে। বাকিগুলো ব্যবহারের সুযোগ পাওয়াই কঠিন, ভোগান্তিতে রোগীরা। নগরীর নূরনগর এলাকার একটি গ্যারেজ। গেল জুলাই থেকে মেরামত চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্সটি, নম্বর 1877। কাজ শেষ না হলেও আগেই তুলে নেওয়া হয়েছে 3 লাখ টাকা বিলের পুরোটাই। বিল করে নিয়ে গেছে, আর এইভাবে প্রচলিত এইভাবেই হয়, কারণ ওই যখন বছর শেষ হয় দেখা গেল যে কাভারেজ দিতে পারে না, হয়তো ওই বিল আগে করে নিয়ে যায়, করে নিয়ে পরে হয়তো কাজ করায়। হাসপাতালের গ্যারেজে থাকা আরেকটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরেই অব্যবহৃত, এটির নম্বর 2506। অথচ গাড়ির জ্বালানি খরচের বিল উঠেছে ঠিকই। হাসপাতালের বাকি 4টি অ্যাম্বুলেন্স সচল থাকলেও সেবা পাওয়া কঠিন। মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সের সার্ভিস আছে, এটা আমরা কোনোদিনই পাই না, এখানে লোক পাওয়া যায় না বা অনেক সমস্যা দেখা দেয়। যারা অতদরিদ্র মানুষ আছে তারা বেসরকারি পর্যায়ের অ্যাম্বুলেন্সগুলো ভাড়া করে রোগী হোক লাশ হোক এটা বাড়ি থেকে আনা নেওয়া করা, এটা অতিরিক্ত পরিমাণে দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়ায়। কেউ 1000, কেউ 2000 নিয়ে যাচ্ছে, এদের কোনো ফিক্সড রেট নেই ভাড়াটার জন্য, যে যেভাবে পাচ্ছে সেইভাবে নেওয়ার চেষ্টা করছে। আমরা বেসরকারি অ্যাম্বুলেন্স আছে বলেই রোগীরা সেবা পায়, কোনো সরকারি হসপিটালে অ্যাম্বুলেন্স সেইভাবে নেই বলে সেবা পায় না। হাসপাতালের ভেতরে একটি কক্ষ অ্যাম্বুলেন্স চালকদের জন্য বরাদ্দ, ভর দুপুরে সেখানে গিয়ে পাওয়া গেল না কাউকে, তালাবদ্ধ রুম। বিষয়টি জানতে পরিচালকের কক্ষে যমুনা টেলিভিশন, তিনি তলব করলেন চালকদের। যেহেতু সরকারি কাজে যাবে ওই গাড়িটা অচল হয়ে গেছে, আর মেরামতের জন্য ঢাকাতে কথা বলছে, যশোরে কথা বলছে, স্যার কোনো জায়গায় ইঞ্জিনের এত পরিমাণ রেট, তো আমাদের যে বরাদ্দ না থাকায় উনি কাজগুলো করতে পারছিলেন না। তো তখন বললো যে সরকারি কাজ তো চালা যেতে হবে, তখন অতিরিক্ত 3টা কি 4টা স্লিপ স্যার ওই গাড়ির নামে ইস্যু করে অ্যাম্বুলেন্স দিয়ে ব্যবহার করা হয়েছে। যে কর্মকর্তা যার টাইমে এই ঘটনাটা ঘটছে উনি স্পেসিফিক্যালি বলতে পারবেন যে আসলে ওই সময় কী ঘটনা ঘটছিল বা কোন প্রেক্ষিতে এই ধরনের কাজ করা হয়েছে। বিভাগের 10 জেলা ছাড়াও আশেপাশের জেলার রোগীরাও সেবা নিতে আসেন খুলনা মেডিকেলে। জারিন অর্নি, যমুনা নিউজ। রূপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সকালে কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন পৌর বিএনপি ও নিহতের পরিবারের সদস্যরা। বলেন, গত 24 ডিসেম্বর পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ঝগড়া থামাতে গিয়ে মারা যান পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া। পরিবারের দাবি 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়াজিদ হোসেন ও তার লোকজন এই হত্যায় জড়িত। এই ঘটনায় বায়াজিদ সহ ওয়ার্ড বিএনপির 4 নেতাকে দল থেকে বহিষ্কার করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তাই বিক্ষুব্ধ হয়ে এমন প্রতিবাদ জানান মানববন্ধনকারীরা।
বছরের শেষে পর্যটক সমাগমে মুখর রাঙামাটি। দর্শনের সব স্পট ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। এদিকে ভরা মৌসুম, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবার সমাগম বেশি, ফলে পর্যটন কেন্দ্রীয় ব্যবসাও চাঙ্গা। বছরের শেষ দিকে পর্যটকের আগমন বাড়ে রাঙামাটিতে, ব্যতিক্রম হয়নি এবারও। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তার উপর শীত মৌসুম এবং রাজনৈতিক অস্থিরতা নেই, ফলে ছুটি কাটাতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। পাহাড় নদী হ্রদ ঘেরা রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন সবাই। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই জাতীয় উদ্যান, রাজবাড়ি, বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, রাজবন বিহার, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট সহ দর্শনীয় স্থান মুখরিত। ধর্মীয় কোনো কি নেই, বিদ্বেষ নেই, উন্মাদনা নেই, মিলেমিশে আছে। এটা দেখার মতো একটা জায়গা। এখন ছেলে মেয়ের বন্ধ, দুটাই কলেজে পড়ে, বন্ধে ঘুরতে আসছে। তো যখন সময় পাই পরিবার নিয়ে পাহাড় দেখার জন্য বা সমুদ্র দেখার জন্য চলে আসে। অনেক সুন্দর জায়গা, আমার প্রথম অনেক সুন্দর জায়গা। শীতকালীন যে একটা আমেজ চলতেছে সেটার একটা পুরা ফুটে উঠছে। ফ্যামিলি নিয়ে এসেছি, অনেক ভালো লাগতেছে। পাহাড়ে পর্যটন কেন্দ্রিক ব্যবসাও চাঙ্গা। ভরা মৌসুমে পর্যটকের আনাগোনা বাড়ায় খুশি এই খাত সংশ্লিষ্টরা। যেভাবে যদি চলমান থাকে আমাদের ব্যবসাটা ভালো হবে। আমাদের বোট মালিকরা, চালকরা যে পিছনে যে ক্ষতিগুলো হয়েছে সেটা ক্ষতিটা ওই যে পয়সা নিতে পারবে আর কি। হোটেল মোটেল ব্যবসায়ীদের হিসাব মতে রাঙ্গামাটিতে সারা বছর 4 থেকে 5 লাখ পর্যটকের সমাগম ঘটে। সবচেয়ে বেশি ঢল নামে শীত মৌসুমে। আশা রাখি আমরা সামনে টুরিস্ট রেকর্ড পরিমাণ আসবে এবং তাদেরকে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো বলে আশা রাখি। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।